কোরবানির বাজারে মশলার দামে আগুন, বাড়তি চাপে সাধারণ ক্রেতারা। কলকাতায় গ্রেপ্তার 2 আওয়ামী লীগ নেতা, পশ্চিমবঙ্গে শুরু আতঙ্ক। নারী যোদ্ধাদের সামনে আনল বিএলএ বেলুচিস্তান, সংঘাতে নতুন কৌশলের ইঙ্গিত। কিয়েভে রাশিয়ায় ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, হাইপারসোনিক অরেসনিক নিয়ে নতুন উদ্বেগ। বিশ্বজুড়ে বাড়ছে ক্রিপ্টো অর্থনীতি, বাংলাদেশ অ্যাডপশনের শীর্ষ 13-তে। ভাঙায় ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়, ঈদ যাত্রায় সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। নওগাঁর পশুরহাটে অতিরিক্ত খাজনা আদায়, মোবাইল কোর্টের জরিমানা। কালিয়ায় মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত, সম্প্রতির বার্তা দিলেন নেতারা। স্বাগতম ঢাকাবাণীর রাতের সংবাদে, আপনাদের সাথে আছি আমি সাদিয়া রহমান। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কোরবানির ঈদ সামনে রেখে আবারও অস্থির হয়ে উঠছে নিত্যপণ্য ও মশলার বাজার। সরবরাহ স্বাভাবিক থাকলেও বেড়েছে পোলাওয়ের চাল, ভোজ্য তেল, আদা ও চিনির দাম। ঈদের রান্না আর অতিথি আপ্যায়নকে ঘিরে সাধারণ ক্রেতাদের বাজেটে বাড়ছে চাপ। ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। ঈদুল আজহা যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে মশলার বাজারের অস্থিরতা। রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে এলাচ, দারুচিনি, লবঙ্গ ও জিরার দামে দেখা গেছে ঊর্ধ্বগতি। মানভেদে দামের পার্থক্য থাকলেও সামগ্রিকভাবে গরম মশলার বাজার এখন অনেকটাই চড়া। শুধু মশলা নয়, পোলাওর চাল, আদা, চিনি এবং ভোজ্য তেলের দামও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। ভালো মানের 5 লিটার ভোজ্য তেল, যার দাম কিছুদিন আগেও ছিল 110 থেকে 120 টাকার মধ্যে, এখন সেটি বিক্রি হচ্ছে 130 থেকে 140 টাকায়। ব্যবসায়ীরা বলছেন, আমদানি ব্যয়, পরিবহন খরচ এবং পাইকারি বাজারের দামের প্রভাবেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। তবে ভোক্তাদের অভিযোগ ভিন্ন। তাদের দাবি, সরবরাহ স্বাভাবিক থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানো হচ্ছে। সেক্টরেই দেখা যাচ্ছে কোনো নিয়ন্ত্রণ নেই। এটা তো সরকারের বাজার মনিটরিং করতে হবে, সাথে সাথে যারা ব্যবসায়ী করে তাদের একটু সৎ হতে হবে। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ বা টিসিবির তথ্য অনুযায়ী গত 1 মাসে খোলা বাজারে আদার দাম কেজি প্রতি বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। চিনির দামও কেজিতে বেড়েছে 5 থেকে 8 টাকা। ব্যবসায়ীরা বলছেন, বৈশ্বিক সরবরাহ সংকট এবং ডিলার পর্যায়ে সরবরাহ কমে যাওয়ার কারণে বেশ কয়েকটি পণ্যের দাম বেড়েছে। তবে বাজারে আসা ক্রেতাদের অভিযোগ, প্রতি ঈদের আগেই একই চিত্র দেখা যায়। চাহিদা বাড়লেই হঠাৎ বেড়ে যায় নিত্যপণ্যের দাম। প্রতি বছর কোরবানির ঈদের আগে মশলার বাজারে এমন অস্থিরতা নতুন নয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজার তদারকির কথা বললেও মাঠ পর্যায়ে তার প্রভাব খুব একটা দেখা যায় না বলে অভিযোগ সাধারণ মানুষের। বিশেষজ্ঞরা বলছেন, শুধু অভিযান চালিয়ে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয়। আমদানি নীতি, মজুত ব্যবস্থাপনা এবং সরবরাহ চেইনের স্বচ্ছতা নিশ্চিত না হলে ঈদ এলেই একই পরিস্থিতি তৈরি হবে। এদিকে বাড়তি দামে সবচেয়ে বেশি চাপে পড়েছেন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলো। ঈদের মাংস রান্না আর অতিথি আপ্যায়নের খরচ সামলাতে অনেক পরিবার এখন মশলার ব্যবহারও কমিয়ে আনছেন। বাজারে আসা ক্রেতাদের একটাই দাবি, সরকারের বাজার মনিটরিং আরও কার্যকর হোক এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। সরবরাহ স্বাভাবিক, তবুও দাম বাড়ছে, এই প্রশ্নের স্পষ্ট জবাব এখনও পাচ্ছেন না সাধারণ মানুষ। আর ঈদের বাজারে সেই চাপই সবচেয়ে বেশি পড়ছে ভোক্তাদের পকেটে। ভারতের পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশ বিরোধী অভিযানে গ্রেপ্তার হয়েছেন 2 আওয়ামী লীগ নেতা। কলকাতায় রাজনৈতিক আশ্রয় নিরাপদ হবে এমন ধারণা এখন প্রশ্নের মুখে। গ্রেপ্তার 2 নেতাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ভারতীয় পুলিশ। গত 20 মে কলকাতার মার্কুইস স্ট্রিট এলাকায় অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান চালায় পার্ক স্ট্রিট থানা পুলিশ। অভিযানে গ্রেপ্তার হন আহাদ বাপ্পি, যিনি ঢাকার বংশাল থানা যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত। এছাড়া গ্রেপ্তার হন রোহানুল ইসলাম, সাভার থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। ভারতীয় পুলিশের দাবি, 2 জনই অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে 7 দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
স্থানীয় সূত্র বলছে, কলকাতায় অবস্থানরত কয়েকজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতাও তাদের মুক্ত করার চেষ্টা করেছিলেন, তবে এখন পর্যন্ত সে চেষ্টা সফল হয়নি। এ ঘটনার পর কলকাতা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় অবস্থানরত আওয়ামী লীগ সংশ্লিষ্ট অনেক নেতাকর্মীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জুলাই রাজনৈতিক পরিবর্তনের পর শত শত নেতাকর্মী পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়েছিলেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়। তাদের ধারণা ছিল বিজেপি নেতৃত্বাধীন প্রশাসনের অধীনে পরিস্থিতি তাদের অনুকূলে থাকবে, তবে সাম্প্রতিক বাস্তবতা ভিন্ন চিত্র দেখাচ্ছে। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর রাজ্য জুড়ে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে বিভিন্ন জেলায় হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশনাও দেয়া হয়েছে বলে জানা গেছে। এসব সেন্টার বাংলাদেশি বা রোহিঙ্গা সন্দেহে আটক ব্যক্তিদের সর্বোচ্চ 30 দিন পর্যন্ত রাখা যাবে। আগে আটক হওয়া ব্যক্তিদেরও সেখানে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে পশ্চিমবঙ্গের নতুন প্রশাসন এখন সীমান্ত ও অনুপ্রবেশ ইস্যুতে কঠোর অবস্থান দেখাতে যাচ্ছে। এদিকে কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। ভারতীয় কর্তৃপক্ষ এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক অবস্থান জানাননি, তবে চলমান অভিযান এবং হোল্ডিং সেন্টার নীতিমালা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে ভারতে রাজনৈতিক আশ্রয়ের যে অলিখিত নিরাপত্তা অনেকেই ধরে নিয়েছিলেন, বাস্তবতা এখন আর সেই জায়গায় নেই। কলকাতায় সাম্প্রতিক এই অভিযান শুধু 2 নেতার গ্রেপ্তার নয়, বরং রাজনৈতিক আশ্রয় ও সীমান্ত রাজনীতির নতুন বাস্তবতারও ইঙ্গিত দিচ্ছে। এখন নজর পরবর্তী পদক্ষেপের দিকে। এবার আন্তর্জাতিক। পাকিস্তানের নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচি লিবারেশন আর্মি এবার সামনে এনেছে তাদের নারী যোদ্ধাদের। সম্প্রতি প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে সশস্ত্র প্রশিক্ষণ, গেরিলা কৌশল এবং আত্মঘাতী হামলার প্রস্তুতি। আর এই ইউনিটের নেতৃত্বে রয়েছেন একজন নারী কমান্ডার। সম্প্রতি প্রকাশিত ভিডিওতে পাহাড়ি এলাকায় স্বয়ংক্রিয় অস্ত্র চালনা, গেরিলা আক্রমণ এবং আত্মঘাতী হামলার প্রশিক্ষণ নিতে দেখা যায় BLA এর নারী শাখার সদস্যদের। প্রশিক্ষণের নেতৃত্বে রয়েছেন শাইনাজ বেলুচ, যিনি সংগঠনটির নারী ইউনিটের প্রধান কমান্ডার হিসেবে পরিচিত। ভিডিওতে তিনি দাবি করেন তাদের এই লড়াই কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জন্য নয়, বরং পুরো বেলুচিস্তানের মানুষের অধিকারের জন্য। বেলুচ লিবারেশন আর্মিকে পাকিস্তান, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। দীর্ঘদিন ধরে বেলুচিস্তানের স্বাধীনতার দাবিতে সশস্ত্র অভিযান চালিয়ে আসছে সংগঠনটি। বিশেষজ্ঞদের মতে 2023 সালের পর থেকে BLA এর হামলার সংখ্যা ও তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। 10 मई को बनू में फतेखेल चेकपोस्ट के ऊपर एक खुदकुश हमला हुआ, गाड़ी वाला व्हीकल बॉम्ब जिसको बॉम्बिंग कहते हैं खुदकुश, और उसके बाद जो है वो घात लगाई गई, एम्बुश हुआ। গত বছর কোয়েটা রেলওয়ে স্টেশনে আত্মঘাতী হামলা সহ বেশ কয়েকটি বড় হামলার দায় স্বীকার করে সংগঠনটি। ভিডিওতে BLA দাবি করেছে বেলুচ জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় দমনপীড়নের শিকার এবং তাদের সংস্কৃতি ও পরিচয় হুমকির মুখে পড়েছে। সংগঠনটির ভাষ্য অনুযায়ী একসময় বেলুচ সমাজে নারীদের সামাজিক অবস্থান শক্তিশালী থাকলেও পরবর্তীতে রাজনৈতিক ও প্রশাসনিক বাস্তবতায় তা দুর্বল হয়ে পড়ে। তবে এখন নারীরা শুধু অংশগ্রহণকারী নয়, সংগঠনের নেতৃত্ব ও কমান্ডো পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করছেন বলে দাবি করা হয় ভিডিওতে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন নারী কমান্ডারকে সামনে আনা BLA এর প্রচারণা কৌশলের বড় পরিবর্তনের ইঙ্গিত। এর মাধ্যমে সংগঠনটি আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ এবং নতুন সদস্য সংগ্রহের চেষ্টা করছে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞরা আরও বলছেন কুর্দি পেশমার্গা কিংবা লিবারেশন টাইগার্স অফ তামিল ইয়ালেম এর মতো গোষ্ঠীগুলো নারী যোদ্ধা ব্যবহারের কৌশলের সঙ্গে BLA এর নতুন কৌশলের মিল রয়েছে। शहीद पुलिस जवानों के जनाजे के ऊपर अटेंड न करने की वजह से जो है वो खुद रोका। বেলুচিস্তানে দীর্ঘদিন ধরে চলছে বিচ্ছিন্নতাবাদী সহিংসতা, নিরাপত্তা বাহিনীর অভিযান ও গুম ও মানবাধিকার লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ। জাতিসংঘ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বারবার বেলুচিস্তানের জোরপূর্বক গুমের ঘটনার উদ্বেগ প্রকাশ করেছে, যদিও ইসলামাবাদ এসব অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করে আসছে। বিশ্লেষকদের মতে BLA এর এই নতুন ভিডিও শুধু প্রচারণা নয়, বরং সংগঠনটির কৌশলগত পরিবর্তনেরও স্পষ্ট বার্তা, যার ফলে বেলুচিস্তানের চলমান সংঘাত আরও জটিল ও উদ্বেগজনক রূপ নিতে পারে। ইউক্রেন যুদ্ধ যেন আরো ভয়াবহ ও অনিশ্চিত এক পর্যায়ে প্রবেশ করছে। রাজধানী কিয়েভে এবার ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় এখন পর্যন্ত অন্তত 4 জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো রাশিয়া আবারও ব্যবহার করেছে তাদের অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র অরেসনিক, যা শব্দের গতির প্রায় 10 গুণ বেগে আঘাত হানতে সক্ষম।
রোববার কিয়েভ ও আশেপাশের অঞ্চলে একযোগে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়ায়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, অরেঞ্জি ক্ষেপণাস্ত্রটি লক্ষ্য করে ছোড়া হয় কিয়েভ অঞ্চলের বিলা সেরকোভা শহরে। হামলায় ক্ষতিগ্রস্ত হয় একটি পানি সরবরাহ কেন্দ্র, পুড়ে যায় স্থানীয় বাজার এবং ধ্বংসস্তূপে পরিণত হয় বহু আবাসিক ভবন ও কয়েকটি স্কুল। টেলিগ্রামে জেলেনস্কি লিখেন, ওরা সত্যি উন্মাদ। কিয়েভের মেয়র ভিতালি ক্লিসকো জানিয়েছেন, শুধু রাজধানীতে 2 জন নিহত এবং 56 জন আহত হয়েছেন। স্কুল ভবনে আগুন ধরে যায় এবং একটি বাণিজ্যিক কেন্দ্রে হামলার পর সেখানে আটকে পড়েন বহু মানুষ। এদিকে পার্শ্ববর্তী কিয়েভ অঞ্চলে আরও 2 জন নিহত ও 9 জন আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। অরেঞ্জিক একটি মধ্যবর্তী পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা শব্দের গতির প্রায় 10 গুণ বেগে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এটি প্রচলিত ও পারমাণবিক 2 ধরনের ওয়ারহেড বহনে সক্ষম। রাশিয়া প্রথম এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে 2024 সালের নভেম্বরে দনিপ্রো শহরে। এরপর ডিসেম্বরে দ্বিতীয়বার এবং এবার তৃতীয়বার ব্যবহারের বিষয়টি নিশ্চিত করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। মস্কো দাবি করেছে, রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের সাম্প্রতিক হামলার প্রতিশোধ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। তবে আন্তর্জাতিক মহল এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলো ইউক্রেনের প্রতি সংহতি প্রকাশ করেছে। বিশ্লেষকদের মতে, রাশিয়া এখন ধীরে ধীরে তার সবচেয়ে উন্নত অস্ত্র নিয়মিত ব্যবহারের দিকে এগোচ্ছে, আর এতে ইউক্রেন যুদ্ধ আরও ভয়াবহ ও বিপজ্জনক পর্যায়ে প্রবেশ করছে। বৈশ্বিক ক্রিপ্টোকারেন্সি বাজারে আকার এখন প্রায় 2.66 ট্রিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশ ক্রিপ্টো লেনদেন এখনো অবৈধ হলেও বৈশ্বিক ক্রিপ্টো অ্যাডপশন জার্কিংয়ে দেশের অবস্থান উঠে এসেছে 13তম স্থানে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গ্লোবাল মার্কেট ট্র্যাকার কয়েনজেসকো-এর তথ্য অনুযায়ী বর্তমানে বৈশ্বিক ক্রিপ্টো বাজারের মোট আকার দাঁড়িয়েছে প্রায় 2.66 ট্রিলিয়ন মার্কিন ডলারে। এই বাজারে এখনও সবচেয়ে বড় আধিপত্য ধরে রেখেছে বিটকয়েন। মোট বাজারের প্রায় 58% দখল রয়েছে এই ডিজিটাল মুদ্রাটির। বর্তমানে প্রতিটি বিটকয়েনের মূল্য প্রায় $77,000 কাছাকাছি। বিশ্লেষকদের মতে, ওয়াল স্ট্রিটের প্রাতিষ্ঠানিক বিনিয়োগ এবং স্পট ETF চালুর পর গত 1 বছরে বিটকয়েনের প্রাতিষ্ঠানিক প্রবৃদ্ধি বেড়েছে উল্লেখযোগ্যভাবে। অন্যদিকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি ইথারিয়াম এখন বৈশ্বিক বাজারের প্রায় 10% ধরে রেখেছে। মার্কিন নিয়ন্ত্রক সংস্থাগুলোর সাম্প্রতিক স্টেকিং অনুমোদনের পর ইথেরিয়ামে বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে কয়েক গুণ। বর্তমানে বিশ্বের শতাধিক দেশ ক্রিপ্টোকারেন্সিকে কোনো না কোনোভাবে আইনি স্বীকৃতি দিয়েছে। এই খাতে সবচেয়ে এগিয়ে রয়েছে ইউনাইটেড স্টেটস, ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউনাইটেড আরব আমিরাতস। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী দেশে ক্রিপ্টোকারেন্সি লেনদেন এখনও অবৈধ এবং শাস্তিযোগ্য অপরাধ। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। বৈশ্বিক ক্রিপ্টো অ্যাডপশনে সূচকে বাংলাদেশের অবস্থান এখন শীর্ষ 13 দেশের মধ্যে। ব্লকচেইন বিশ্লেষণ প্রতিষ্ঠান চেইনালাইসিসের তথ্য মতে, দক্ষিণ এশিয়ায় অনানুষ্ঠানিক ক্রিপ্টো লেনদেনের পরিমাণ বছরে কয়েক বিলিয়ন ডলার ছাড়িয়েছে, যার বড় একটি অংশ আসছে বাংলাদেশ থেকে। মূলত তরুণ প্রজন্ম এবং প্রবাসীরা পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক ব্যবহার করে রেমিটেন্স ও ডিজিটাল লেনদেনে যুক্ত হচ্ছেন। তবে আইনি কাঠামো না থাকায় বাড়ছে প্রতারণা, অর্থপাচার এবং অনিয়ন্ত্রিত লেনদেনের ঝুঁকি। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের তথ্য মতে, গত 2 বছরে ক্রিপ্টো সংশ্লিষ্ট প্রতারণার অভিযোগ বেড়েছে কয়েক গুণ। এদিকে ইন্ডিয়া, পাকিস্তান এবং শ্রীলঙ্কা ইতোমধ্যেই নিয়ন্ত্রক কাঠামো তৈরির পথে এগোচ্ছে। বিশ্লেষকদের আশঙ্কা, বাংলাদেশ দীর্ঘ সময় পিছিয়ে থাকলে ভবিষ্যতে ডিজিটাল অর্থনীতির বড় একটি সুযোগ হাতছাড়া হতে পারে। কারণে তারা কিন্তু অনেক সুবিধা পাচ্ছে। নিষেধাজ্ঞা থাকলেও থেমে নেই ক্রিপ্টো লেনদেন। বিশেষজ্ঞরা বলছেন, পুরোপুরি অস্বীকার নয়, বরং নিরাপদ ও নিয়ন্ত্রিত কাঠামোই হতে পারে ভবিষ্যতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আবারও ফিরছি দেশের সংবাদে। পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে শুরু হয়েছে ঘরমুখো মানুষের ঈদ যাত্রা। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে শুরু হওয়ায় ফরিদপুরের ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় দেখা গেছে মানুষের উপচে পড়া ভিড়। সকাল থেকেই ফরিদপুরের ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় বাড়তে থাকে ঘরমুখো মানুষের চাপ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা যাত্রীরা ভাঙ্গা হয়ে নিজ নিজ জেলায় উদ্দেশ্যে রওনা হচ্ছেন। ভাড়া বৃদ্ধি ও যানবাহনে আসন সংকট থাকলেও প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কষ্ট সহ্য করেই বাড়ি ফিরছেন মানুষ। যাত্রীদের চোখে মুখে ছিল ঈদের আনন্দ আর স্বজনদের কাছে ফেরার উচ্ছ্বাস। বাস কাউন্টার সংশ্লিষ্টরা বলছেন, সকাল থেকে যাত্রীর চাপ বেড়েছে এবং বিকেলের দিকে তা আরও বাড়তে পারে। গাড়ি চালকদের দাবি, ঢাকা থেকে যাত্রী আনতে ভাড়া কিছুটা বেশি নেওয়া হলেও ফেরার পথে অনেক সময় খালি গাড়ি নিয়ে ফিরতে হয়।
এছাড়া পদ্মা সেতু সহ বিভিন্ন সড়কের টোলও তাদের বহন করতে হয়। দেশের 21 জেলার গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে পরিচিত ভাঙ্গায় ঈদ ঘিরে আগামী কয়েকদিন যাত্রীর চাপ আরও বাড়বে বলে ধারণা সংশ্লিষ্টদের। তবে নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে মাঠে থাকার আশ্বাস দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। নওগাঁর মহাদেবপুর উপজেলার হাট চকগৌরী কোরবানির পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগে পরিচালনা করা হয়েছে মোবাইল কোর্ট। অভিযানে জরিমানা করা হয়েছে 7,000 টাকা। তবে অভিযানের পর আবার অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ উঠেছে। বিস্তারিত থাকছে নওগাঁ থেকে কামরুল হাসান জীবনের পাঠানো প্রতিবেদনে। নওগাঁর মহাদেবপুর উপজেলার হাট চকগৌরী কোরবানির পশুর হাটে দীর্ঘদিন ধরে অতিরিক্ত গরু ও ছাগলের খাজনা বা ছাপা আদায়ের অভিযোগ করে আসছিলেন স্থানীয়রা। অভিযোগের ভিত্তিতে সোমবার মোবাইল কোর্ট পরিচালনা করেন মহাদেবপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে ভোক্তা অধিকার আইনে 7,000 টাকা জরিমানা করা হয় এবং সংশ্লিষ্টদের সতর্ক করে দেওয়া হয়। স্থানীয়দের দাবি, সরকার নির্ধারিত হারের বাইরে অতিরিক্ত টাকা আদায় করায় সাধারণ ক্রেতা ও বিক্রেতারা দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে কোরবানির ঈদকে সামনে রেখে এই অতিরিক্ত খাজনা মানুষের ক্ষোভ আরও বাড়িয়ে তুলেছে। সাংবাদিকদের অনুসন্ধানে বিষয়টি সামনে আসে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার ভূমিকে জানানো হলে প্রশাসন তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে। তবে স্থানীয়দের অভিযোগ, মোবাইল কোর্ট শেষ হওয়ার পরেও আবারও অতিরিক্ত খাজনা আদায়ের ঘটনা ঘটেছে। এ বিষয়ে পুনরায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করা হলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। স্থানীয়দের প্রশ্ন, এই জরিমানা কি শুধুই সাময়িক ব্যবস্থা নাকি সত্যিই কোরবানির পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায় বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে? এখন সেটি দেখার অপেক্ষা। নড়াইলের কালিয়ায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ মতুয়া মহাসংঘ কালিয়া উপজেলা শাখার 17তম বার্ষিক মতুয়া মহাসম্মেলন 2026। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার, ধর্মপ্রাণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। বিস্তারিত থাকছে নড়াইল থেকে উজ্জ্বল শেখের পাঠানো প্রতিবেদনে। নড়াইলের কালিয়া পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের কুলসুর পালপাড়া সার্বজনীন হরিমন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বাংলাদেশ মতুয়া মহাসংঘ কালিয়া উপজেলা শাখার 17তম বার্ষিক মতুয়া মহাসম্মেলন 2026। দিনব্যাপী এই আয়োজনে ধর্মীয় আলোচনা, ভক্তিমূলক সঙ্গীত এবং মতুয়া সম্প্রদায়ের বিভিন্ন আচার অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তবৃন্দ ও স্থানীয় সুধীজন। এ সময় উপস্থিত ছিলেন আগামী কালিয়া পৌরসভার মেয়র প্রার্থী এবং পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আনিসুর রহমান মারুফ। তিনি বলেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং নড়াইল 1 আসনের সংসদ সদস্য আলহাজ বিশ্বাস জাহাঙ্গীর আলম সকল ধর্মাবলম্বী মানুষের জীবনমান উন্নয়নে যেসব মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন সেগুলো তাকে অনুপ্রাণিত করছে। তিনি আরও বলেন, আগামীতে জনগণ পাশে থাকলে কালিয়া পৌরসভায় সকল ধর্ম, বর্ণ ও শ্রেণীর মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করাই হবে তার প্রধান লক্ষ্য। এই বাজারকে কর্মরত রাখছি এবং ধর্মীয় প্রতিষ্ঠানে আমার নিজের গাড়ির থেকে আমি প্রতি মাসে দিবই। আমার যতদিনে যারা থাকে আমি এই ধারাবাহিকতা বজায় থাকবে। আমি প্রতি মাসেই প্রথম দিকে এসে এই তাদের ধর্মীয় প্রতিষ্ঠানে যে টাকাটা দিতে হবে দিয়ে দেবো এবং বাজার সবসময় কর্মমুক্ত থাকবে। প্রিয় দর্শক, এই ছিল ঢাকার বাণীর রাতের সংবাদ। সাথে ছিলাম আমি সাদিয়া রহমান। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।